গাড়িতে বসে সাদাফ চুপচাপ গাড়ি চালাচ্ছিল আর চোখে নূরকে দেখছে। নূর বাহিরে যে দৃষ্টি ফেলে তাকিয়েছিল আর গাড়ির ভিতর বা সাদাফের দিকে তাকিয়ে দেখেনি একবারের জন্যেও না। নূরকে দেখে সাদাফের ভিতরে যে তোলপাট শুরু হয়ে গিয়েছিল তা কি জানে এই অবুঝ মেয়েটি? জানে না। কিন্তু গাল ফুলিয়ে বসে আছে। ভাবছে সাদাফ ওর দিকে তাকিয়ে ও দেখেনি। কিন্তু একটু সাজুগুজুতেই যে নূরকে এতটা সুন্দর লাগে তা এখনই প্রকাশ করা যাবে না, তাহলে সারাক্ষণ এভাবে সাজুগুজু করে থাকতে চাইবে, ভাবল সাদাফ। সাদাফ একটু সামনে গিয়ে গাড়িটা একটু সাইড করে ব্রেক করল। তারপর এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখনও বাহিরের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য ভিতর দিকে তাকাচ্ছে না। সাদাফ বুঝল তার অভিমানী নূর অনেক অভিমান করেছে, কিন্তু এই মুহূর্তে রাস্তায় অভিমান ভাঙানোর সময় নেই। কি করবে বুঝতে পারছে না, তাকিয়ে রইল নূরের দিকে। ঠিক মিনিট খানেক পর বলল, নূর আমার দিকে তাকা। নূর তাকাল না। সাদাফ এক ধমক দিল নূরকে। বলল, আমি বলেছি আমার দিকে তাকা। শুনতে পায় না? ধমকের সাথে সাথে নূর পিছনে ঘুরে সাদাফের দিকে তাকাল। সাথে সাথে নূর টের পেল সাদা খুব জোরে নূরের ঠোঁট ঘষছে কিছু একটা দিয়ে। ব্যথায় কুকিয়ে উঠল নূর। দেখল টিস্যু দিয়ে নূরের ঠোঁট থেকে লিপ গ্রস মুছে দিচ্ছে সাদাফ। মুছতে মুছতে তারপরে বলল, এগুলো আর লাগাবি না। আমার সামনে এগুলো ছাড়াই সুন্দর, আর আমি না দেখলে এগুলো লাগিয়ে কাকে সৌন্দর্য দেখাবি? অন্য কাউকে? নূর বলল, তাই বলে এভাবে মুছবেন? এত জোরে জোরে ঘষে ঘষে ব্যথা দিয়ে মুছতে হবে? আমাকে বললে তো আমি মুছে ফেলতাম। ঠোঁট তো ছুলে গেল আমার। সাদাফ বলল, আমি বলায় না নিজের হাতে করায় বিশ্বাসী। তোকে বললে তুই কিভাবে মুছবি তাতে আমার বিশ্বাস নেই। তাই আমি নিজের হাতে সুন্দর করে মুছে দিলাম। পর্ব ৯ গতকাল পোস্ট করেছে যারা, ওইটা ফেক। আমি লেখিকা নীলা রহমান। নূর ছলছল নয়নে তাকিয়ে রইল সাদাফের দিকে। মনে মনে ভাবতে লাগল, এই লোকটা এমন কেন? কালকে তো ঠিকই কত সুন্দর করে আদর করে যত্ন করে নূরকে কত কিছু বুঝাল, আর এখন চটাং চটাং কথা বলে বুঝাচ্ছে। এই লোকটাকে বুঝাই যায় না। এখন বুঝতে পারছে নূর এই লোকটা নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। পছন্দ করলে মুভিতে দেখেছে গার্লফ্রেন্ডরা সাজুগুজু করলে বয়ফ্রেন্ড তাদের কত তারিফ করে। আর এই লোক কিভাবে ঘষে ঘষে ঠোঁটটা ছুলে ফেলল একটু লিপস্টিক উঠানোর জন্য। একটি বার বলল না, নূর তোমাকে অনেক সুন্দর লাগছে। মানুষ কাউকে ভালোবাসলে তার সাথে কত সুন্দর করে কথা বলে, অথচ উনি শুধু বকার উপরেই রাখে। নূর অভিমানে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল। সাদাফ গাড়ি চালাতে শুরু করল। মনে মনে ভাবল, নূর এখনও অনেক ছোট, ওকে অত সায় দেওয়া যাবে না। একবার যদি প্রকাশ করে ফেলে, সাজালে সুন্দর লাগে, তাহলে দিনভর সাজুগুজু করে ওর আশেপাশে ঘুরঘুর করবে, যেটা সাদা চায় না। তাই ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বলল, আর সাজুগুজু করে আমার সামনে কখনো আসবি না। মেকি বানোয়াট কোনো কিছুই আমার পছন্দ নয়। আমার একদম অরিজিনাল পছন্দ, প্রাকৃতিক পছন্দ। স্কুলের গেটে চলে আসলো সাদাব কথাগুলো বলতে বলতেই। তারপর বলল, নাম চুপচাপ সোজা স্কুলে যাবি, এদিক ওদিক যেন যেতে না দেখি। তারপর কি মনে করে যেন বলল, দাঁড়া, সেদিন কি বলেছিলি? ক্লাস 10-এর একটা ছেলে তোকে প্রপোজ করেছে, তোকে ভালোবাসি বলেছে। আর ছেলেটা অনেক হ্যান্ডসাম। কোন ছেলেটা? চল আজকে দেখে যাব। নূর পড়ে গেল মুশকিলে। এখন কিভাবে ছেলেটাকে দেখাবে? কিভাবে যে বলবে ছেলেটা প্রপোজ করেছে? লজ্জা শেষ হয়ে যাবে নূর। আর তাছাড়া সাদাফ যদি খারাপ কিছু করে বসে সেই ছেলেকে, ভয়ে নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। বলল, থাক না ভাইজা, আজকে না, অন্য একদিন দেখা করিয়ে দিব। বলেই দৌড়ে স্কুলে গেট পার হয়ে গেল নূর। সাদাফ এমনিও যেত না, এটা শুধু নূরকে ভয় দেখানোর জন্য বলেছে, যাতে ওই ছেলে থেকে দূরে দূরে থাকে, যাতে মনে করে সাদাফ কথাটা আমলে নিয়েছে এবং যে কোনো সময় ওই ছেলেকে দেখতে চাইতে পারে। তাই এ কথাটা বলেছিল সাদাফ। অফিসে এসে সাদাফ জানতে পারল আজকে একটু বাইরে ইন্সপেকশনে যেতে হবে। বাহিরে ওদের 2টা ফ্যাক্টরি আছে, সেগুলো ভিজিটে যেতে হবে। এতদিন শুধু অফিসিয়াল কাজ করেছে, আজ সশরীরে ফ্যাক্টরি ভিজিটে যাবে। তাই ফজলুর রহমান ও হুমাজুন রহমান রেডি হয়ে সাদাফের কেবিনে আসল। হুমাজুন বলল, মাত্রই আসলি? সাদাফ বলল, হ্যাঁ বাবা, ওই নূরকে স্কুলে দিয়ে আসতে হয়, তাই অনেক সময় 2-3 মিনিট লেট হয়ে যায়। কিছু মনে করো না। মায়ের আদেশ, এটা আমার মানতেই হবে।
নরিন আফরোজ এর কথা বলার সাথে সাথে হুমায়ুন রহমান দমে গেলেন, কারণ জানেন স্ত্রী যখন একবার বলেছেন নূরকে স্কুলে দিয়ে আসতে হবে, তাহলে এখানে আর দ্বিতীয় কোনো কথা বলার জায়গা নেই। আর তাছাড়া নূর বড় হয়েছে, কাউকে না কাউকে স্কুলে দিয়ে আসতেই হবে। নীলা রহমান লেখিকা। তাই সাদাফ দিয়ে আসলে আরও বেটার হয়, কোনো সমস্যা নেই। ফজলুর রহমান বলল, বাচালি টেনশনে থাকতাম মেয়েটাকে নিয়ে। যাওয়ার সময় আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব। ড্রাইভার নিয়ে যাবে। সকালে ড্রাইভার একটু ব্যস্ত থাকে, তাই সমস্যা হয়ে যায়। আর তুই যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছিস প্রতিদিন সকালে তুই স্কুলে দিয়ে আসবি, তাহলে আমার আর কোনো টেনশন নেই। ছোটবেলা থেকে নূরের সমস্ত কাজ তো তুই করেছিস, এক কথায় আমি আর স্বামীহা তো শুধু মনে হয় জন্মেই দিয়েছি, নূরের সব কাজ তো তুই করতি। কোলে পিঠে করে তুই মানুষ করলি, মাঝখানে 6টা বছর শুধু লেখাপড়ার জন্য বাহিরে ছিলি। লেখিকা নীলা রহমান। এখন আবার এসে দায়িত্ব নিয়ে নিয়েছিস। সত্যি কথা বলতে তুই থাকলে আমার আর কোনো চিন্তা নেই নূরের ব্যাপারে, কারণ তুই নূরের জন্য সব সময় বেস্ট কাজটাই করবি। ঘণ্টা খানেকের মধ্যেই ফ্যাক্টরিতে পৌঁছে গেল সাদাফ, হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। গাড়ি থেকে নেমে ফ্যাক্টরির দিকে চোখ বুলিয়ে সাদাফ বলল, এটা আমাদের ফ্যাক্টরি, 6 বছর আগে তো একটু অন্যরকম দেখেছিলাম। সম্পূর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে। ফজলুর রহমান বলল, হ্যাঁ 6 বছর অনেক সময়। তুই যাওয়ার বছরখানেক পরে সবকিছু আবার পরিবর্তন করা হয়েছিল। তারপর হুমায়ুন রহমান বলল, আয় ভিতরে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আর আজকে এই ফ্যাক্টরি ভিজিট করে আমরা সরাসরি বাসায় যাব, অফিসে আর যাব না। অফিসে তেমন কোনো কাজ নেই, আজকের দিনটা আমরা সবাই পরিবারের সাথে কাটাবো বললেও ফজলুর রহমান। সাদাফ জানে কেন এ কথা বলছে, কারণ আগামীকাল নূরের জন্মদিন 16 থেকে 17তে পড়বে, তাই সাদাফ বলল ঠিক আছে। মনে মনে ভাবল 17তে মাত্র পা দিল, এখনও আরও বহু দূর যেতে বাকি। ফ্যাক্টরিতে ঢুকতেই কর্মকর্তারা ও কর্মচারীরা সবাই সংবর্ধনা জানালেন সাদাফকে। লেখিকা নীলা রহমান। তারা আগে জানতে পেরেছিলেন বসের ছেলে আসবে এবং বসের পর পরবর্তীতে সাদাফ সবকিছু দেখাশোনা করবে। তাই সাদাফ তাদের ইমিডিয়েট বস। এখন থেকে সাদাফকেই সব রিপোর্ট করতে হবে। কর্মীবৃন্দদের সাথে সংবর্ধনা পর্ব শেষ করে বিশেষ বিশেষ কিছু কর্মকর্তাকে কাবিনে ডাকা হল। এখানে সাদাফের জন্য আলাদা একটি কাবিন তৈরি করা হয়েছে। সেই কেবিনেই ডাকা হল সবাইকে, একে একে সবাই উপস্থিত হল। অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, প্রোডাকশন টিম ও HR থেকেও কর্মকর্তা উপস্থিত হল। এই 4 জনকে নিয়েই আজকে মূলত মিটিংটা হবে। প্রায় ঘণ্টা খানেক এই 4 জনের সাথে কথাবার্তা বলে মিটিং শেষ করল। শেষমেশ সাদাফ বলল, প্রোডাকশন বাড়াতে হবে, প্রয়োজন পড়লে লোক বেশি নিয়োগ দিন। পার আওয়ার প্রোডাকশন না বাড়লে আমাদের শিপমেন্ট যেতে প্রবলেম হবে। শিপমেন্ট যেন টাইম মতো যায়, প্রয়োজন পড়লে তাদেরকে এক্সট্রা ভাতা দিয়ে মোটিভেশন দিয়ে 2 ঘণ্টা করে ওভারটাইম করিয়ে নিন। এবং অবশ্যই সেটা পারিশ্রমিক দিয়ে এবং একটা প্রণোদনা দিয়ে, কারণ শুধু টাকা দিয়ে একজন কর্মীর মনোবল আপনি কিনতে পারবেন না, তার সাথে ভালোবাসার, শ্রদ্ধা, সম্মান এবং টাকা, 4টা জিনিসই আপনাকে পে করতে হবে। যদি প্রত্যেক ওয়ার্কার 2 ঘণ্টা করে ওভারটাইম করতে রাজি হয়, তাহলে আমরা সময়মতো শিপমেন্ট পৌঁছাতে পারব। তাই প্রয়োজন পড়লে আপনারা কথা বলুন, না পারলে তাদের সাথে আমার মিটিং ফিক্সড করুন, আমি নিজে তাদের সাথে কথা বলব। প্রোডাকশন অফিসার বললেন, জি স্যার, তাদের সাথে কথা বলব, অলরেডি তাদের সাথে কিছু কথা হয়েছে। 2 ঘণ্টা ওভারটাইম করতে রাজি, তবে তাদের ওভারটাইম কত টাকা করে ধরতে হবে সেটা নিয়ে একটু বার্গেনিং ছিল। আপনি যেহেতু বলেছেন তাদের খুশিমতো করতে, তাহলে তাদের ন্যায্য মূল্য দিয়েই আমরা প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করব। এবার HR ডিপার্টমেন্টের লোকের দিকে তাকিয়ে বলল, HR এর ডিপার্টমেন্ট থেকে ভালো একজন লোক নিযোগ দিন, যিনি সার্বক্ষণিকভাবে কর্মীদেরকে প্রেরণা ও প্রণোদনা দেওয়ার ব্যাপারে খোঁজ খবর রাখবে এবং সরাসরি কর্মীরা আপনার কাছে না যেয়ে তার কাছে জানাবে। তাদের কোনো দাবি দেওয়া বা তার কোনো সমস্যা হলে সেই লোকের কাছে জানাবে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে সাদাফ বলল, কর্মীদের বেসিক স্যালারি পার আওয়ার যত টাকা করে পড়ে তার থেকে 2-3 টাকা করে বেশি দিন, যাতে ওরাও খুশি থাকে এবং আমাদের শিপমেন্টের কাজটাও সময় মতো দিতে পারি। ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান ইমপ্রেস হলেন। ছেলে লেখাপড়া করে এসেছে, কিন্তু এই বিজনেসে ছেলে এতটা দক্ষ হয়ে উঠেছে সেটা বুঝতে পারেনি। মাত্র 2 দিন হলো জয়েন করেছে, কিন্তু মনে হবে কত বছর ধরে চালাচ্ছে সাদাফ। বেলা 4টা, ইতিমধ্যে বাসায় পৌঁছে গিয়েছে নূর। সাদাফ ড্রাইভারের সাথে কথা বলে জেনে নিয়েছে সাদাফের লাঞ্চ শেষ। এখন তারা বাসার উদ্দেশ্যে রওনা দিবে।
চাচা যেহেতু বলেছে আজকে আর অফিস যাবে না, তাই সাদাফ তার মতো আজ কাজ করতে পারবে। যেহেতু আগামীকাল একটি বিশেষ দিন এবং একটি বিশেষ সারপ্রাইজ প্ল্যান করেছে সাদাফ, যা অন্য কারো সাথে শেয়ার করবে না। সবকিছু নিজে একা একা করবে, বাকি পরিবার যা সারপ্রাইজ দিবে তার সাথে সাদাফ থাকবে, সমস্যা নেই। বাসায় পৌঁছে নূর নিজের রুমে গিয়ে বিছানায় ধপাস করে শুয়ে রইল। নূরের মন খারাপ। আগামীকাল নূরের জীবনের একটি বিশেষ দিন, অথচ বাড়ির কেউ এটা নিয়ে কোনো কিছু বলছে না। কোনো অনুষ্ঠান হচ্ছে না, কোনো শপিং হচ্ছে না, সবকিছু কেমন যেন ঠান্ডা। গত বছর তো জন্মদিনের আগে পাপা শপিং করিয়ে দিয়েছিল, বর আব্বু কত কিছু দিয়েছিল, বর আম্মুর পছন্দমতো খাবার রান্না করেছিল, সামিয়া বেগম শপিং করে দিয়েছিল। কিন্তু এখন এসব কিছুই হচ্ছে না। সাইমন আর রিমাটাও আজ বাসায় নেই। এখনও তারা বাসায় ফেরেনি। নীলা রহমান আর সাদাফ ভাই তো হয়তো জানেই না নূরের জন্মদিন খাল। এসব নিয়ে ভাবতে ভাবতেই মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ল নূর। স্কুল থেকে এসেছে, অথচ স্কুলের ইউনিফর্মটাও চেঞ্জ করেনি, এভাবেই ঘুমিয়ে গেল। নূর ঘুম থেকে উঠল সন্ধ্যা ৬টায়। উঠে দেখল নিচে ড্রয়িং রুমে সবাই চা নাস্তা করছে। নুরু হেলতে দুলতে এসে সোফায় বসল, কিন্তু সাদাফের দিকে তাকাল না। সাদাফ আর চোখে খেয়াল করছে নূরের সমস্ত গতিবিধি, কিন্তু কিছু বলছে না। চা খেতে খেতে সবার সাথে গল্পে ব্যস্ত রইল সাদাফ। নূরের অভিমানের পাল্লা ভারী হচ্ছে। নূর না হয় খেয়াল করছে না, কিন্তু সাদাফ কেন ওর দিকে ফিরে তাকাচ্ছে না? খেয়াল করছে না? তাহলে কি গতকালকে সব কিছু ভুলে গিয়েছে সাদাফ ভাই? এই ভালো এই খারাপ নূরের যেন কোনো অনুভূতি নেই। যখন নূর অনেক ভয় পেত তখন তো ঠিকই পিছনে ঘুরঘুর করতে হাত ধরে বসে থাকত, কত কিছু করত। আর এখন যখন নূর একটু একটু সাদাফকে পছন্দ করে, তখন ওনার ভাব বেড়ে গেছে। মনে মনে ভাবতে লাগল নূর। হঠাৎ সবার সাথে এসে যুক্ত হল সাইমন ও রিমা। সাইমন রিমাকে বলল, কিরে রিমা, আগামী কালকে তোর প্ল্যান কি? রিমা বলল, তেমন কিছু না, বাইরে যাব, একটু ঘুরব ফিরব। নূর চট করে তাকাল রিমা ও সাইমনের দিকে। একই ওরাও ভুলে গিয়েছে ওর জন্মদিনের কথা। নূরের অনেক অভিমান হচ্ছে। কেউ জন্মদিনের কথা তুলছে না, কেউ কিছু বলছে না, কেউ মনেই রাখেনি নূরের কথা। গত বছর সবাই মনে রেখেছিল, কত ভালোবাসা দিয়েছিল, উইশ করেছিল, কত গিফট করেছিল, কিন্তু এবছর কারও মনে নেই। সাদাফ ভাইজের ও মনে নেই। নূরের খুব অভিমান হচ্ছে। গল্পের লেখিকা নীলা রহমান। গল্প ঘর চুরি করে দীপা রহমান নামে চালাচ্ছেন। চোখ দুটো ছলছল করছে। না, এখানে আর বসে থাকবে না, চুপচাপ উঠে নিজের রুমে চলে যাবে। তাই নূর উঠল চুপচাপ নিজের রুমে যাওয়ার জন্য। এমন সময় নরিন আফরোজ বলল, দুপুরে খাসনি, বস আমি খাইয়ে দিব, তারপরে যাবি। না খেয়ে একদম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছে। নূর বলল, না বড় আম্মু, আমি এখন খাব না। সামিহা বেগম বলল, একবারে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। মুখে মুখে তর্ক। বস চুপচাপ, দুপুরে খেয়েছিস তুই, এখন খাবি না, সারাদিন না খেয়ে থাকবি? আহা, মেয়েটাকে বকছ কেন? সামিহা বল হুমাজুন রহমান। তারপরে বলল, চুপচাপ সুন্দর করে বুঝিয়ে খাওয়াও। এত বকাচকা করো কেন মেয়েটাকে? তোমাদের জন্য মেয়েটা খাওয়ার রুচি কম, যেভাবে জোর করো এজন্য ওর আরও খেতে ইচ্ছা করে না। সামিহা বেগম বললেন, ভাইজান, আপনার জন্য আর ওনার জন্য কিছু বলতে পারি না। কিছু বলতে গেলেই আপনারা আমাদেরকে আরও তেড়ে আসেন, যার জন্য আরও বেয়াদব হচ্ছে মেয়েগুলো। শুধু নূর কেন, রিমার ও খাওয়া দাওয়া মনোযোগ কম। তারপরও রিমা একটু যা খায়, নূর তো খাওয়া দাওয়া জোর করে না খাওয়ালে খাবেই না, আর আপনি বলছেন জোর করতে না। আমাকে টানছ কেন ছোট আম্মু? আমি কিন্তু খাই, বলল রিমা। হুন, খাস তো চড়ুই পাখির আধার খাস, বলল সাইমন। সাদাফ সবার কথা নিচের দিকে তাকিয়ে চুপচাপ মনোযোগ দিয়ে শুনছে, একটি কথাও বলছে না। চুপচাপ বসে আর চোখে শুধু নূরকে দেখছে। নূরের অভিমান হল, খুব অভিমান হল। আগামীকাল ওর জন্মদিন, জন্মদিনের কথা কারও মনে নেই, অথচ সবাই পড়ে আছে খাওয়া নিয়ে। নূর উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল, খাবে না, কথাও বলবে না কারো সাথে। সাদাফ একটি বড় দীর্ঘশ্বাস ছাড়ল। খুব কষ্ট হচ্ছিল নূরকে এভাবে বোঝানো যে জন্মদিনের কথা কারও মনে নেই। তারপর সোফায় গায়ে এলিয়ে দিয়ে সাইমন ও রিমাকে বলল, তোরা প্রস্তুত তো? যা যা বলেছি করেছিস? সাইমন বলল, হ্যাঁ ভাইজা, আমার তরফ থেকে ডান।
রিমা তোর কি খবর? রিমা বলল, হ্যাঁ ভাইজা, আমিও ডান। এখন শুধু আমাদের ডেকোরেশন বাকি, যার জন্য নূরকে একটু রুমে থাকা দরকার ছিল। এখনও রুম আটকে বসে থাকবে, এটা আমাদের সুবিধা হবে। সাদাফ বলল, কিন্তু না খেয়ে বসে থাকলে তো হবে না, খাওয়াতে হবে। তারপর নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, মা, আমি কি নূরকে খাবারটা দিয়ে আসব? আমাকে না করতে পারবে না? আমাকে একটু ভয় পায়। শামিহা বেগম সাথে সাথে বললেন, হ্যাঁ ভাবি, ওর কাছে দেন। একমাত্র ও গেলেই ভয় এবং লজ্জায় খাবে, আমরা গেলে তো ভাব ধরে বসে থাকবে। নরিন আফরোজ খাবারের ট্রে এনে সাদাফের হাতে দিয়ে বলল, যা সবটুকু খাবার শেষ করিয়ে তারপর আসবি। আমরা এখানে সবকিছু করছি, চিন্তা করতে হবে না। যে সুন্দর করে জেন খায়, বসে থেকে খাইয়ে তারপর আসবি। সাদাফ খাবারের ট্রে নিয়ে ধীরে ধীরে উঠে গেল নূরের রুমের দিকে। নূরের রুমে দরজা আজকে লাগানো, তাই চাইলে ও সাদাফ রুমে ঢুকতে পারছে না, তাই সাদাফ রুমের দরজা নক করল। নীলা রহমান লেখিকা। নূর ভিতর থেকে কোনো সাড়াশব্দ করছে না, তাই সাদাফ আবার দরজা নক করল। নূর এবারও চুপ। এবার সাদাফ বলল, নূর দরজা খোল, এখন দরজা খোল বলছি। নূর উঠে এসে দরজা খুলেই আবার একটি কথা না বলেই বিছানায় গিয়ে চুপচাপ বসে পড়ল। সাদাফ খাবার নিয়ে ভিতরে ঢুকেই দরজা লক করে দিল। নূর তাকিয়ে দেখল না সাদাফের দিকে। সাদাফ বিছানায় বসে খাবারের ট্রে দুজনে মাঝখানে রাখল। তারপর বলল, যা, হাত ধুয়ে আমার সামনে বসে বসে খেয়ে শেষ করবি সব। নূর বলল, খাব না। সাদাফ বলল, থাপ্পড় খাওয়ার আগে চুপচাপ খাবার শেষ কর, না হলে আমি কিন্তু থাপ্পড় ও মারতে জানি। কেন যেন নূর ভয় পেয়ে গেল। তাকালো দরজার দিকে। দেখল দরজা লাগানো। এই লোক যে কোনো মুহূর্তে থাপ্পড় মেরে বসতে পারে, তাই চুপচাপ উঠে গিয়ে জিদ দেখিয়ে হাত ধুয়ে খাবারের প্লেট হাতে নিয়ে চুপচাপ খেতে লাগল। কিছুটা খেয়ে রেখে দিতে চাইলেই সাদাফ আবার বলল, চুপচাপ বাকি খাবারটুকু শেষ কর। নূর বলল, আমি সত্যি আর খেতে পারছি না। আর খাব না। সাদাফ বলল, আর একটু খা। নূর এবার বিরক্ত হল, ভীষণ বিরক্ত হল। বিরক্তি নিয়ে খাবারটুকু শেষ করল। সাদাফ তাকিয়ে আছে নূরের দিকে। নূর হাত ধুয়ে এসে বলল, হয়েছে? কি হয়েছে? এমন করছিস কেন? বলল সাদাফ। নূর বলল, কি করেছি? সাদাফ বলল, জানিস না কি করছিস? এত রাগ, এত অভিমান কার জন্য? নূর বলল, কই না তো। আমি তো কারো উপরে রাগ অভিমান করিনি। আর আপনার উপরে রাগ কেন করব? সাদাফ নূরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর একটু কাছে এসে কানে কানে বলল, সেটাই তোকে জিজ্ঞেস করেছি। আমার উপরে এত রাগ, এত অভিমান আসে কোত্থেকে তোর? কি এমন অধিকার আছে তোর আমার উপরে যে এত রাগ আসে আমার উপরে? তুই উত্তর দে আমাকে। নূর চুপ করে রইল। আসলেই তো কি অধিকার আছে? নূর তো জানে না আর এত রাগ অভিমান বা কোত্থেকে আসে। সাদাফ ভাই তো কখনো নূরকে বলে ও নি ভালোবাসে। শুধুমাত্র চাচাতো ভাই এর জন্য যদি অভিমান আসে, তাহলে সাইমনের উপর আসলো না কেন, বা রিমার উপর আসলো না কেন, বা বাকি সবার উপরে এত রাগ অভিমান কেন হলো না? শুধু সাদাফের উপরে কেন এত রাগ, কেন এত অভিমান? সাদাফ ধীরে ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বলল, নিজেকে প্রশ্ন কর নূর। শুধুমাত্র আমার উপরে কেন তোর এত অভিমান জমে, অন্য কারো উপরে জমে না কেন? প্রশ্ন করে উত্তরটা আমাকে দিবি। বলেই খাবারের ট্রে নিয়ে বাইরে বের হয়ে গেল সাদাফ। নূর তাকিয়ে রইল সাদাফের যাওয়ার পানে। নিজেকে প্রশ্ন করল নূর, আসলেই সাদাফ এর উপরে কিসের এত অধিকার বা কিসের এত অভিমান জমে সব সময়? কেন সাদাফের উপর নূর প্রত্যাশা বেশি করে? নীলা রহমান ছাড়া আমার আর কোনো পেইজ নেই। নূর কি অবচেতন মনে সাদাফকে নিজের মনে করে? নূর কি নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে সাদাফকে, যার কারণে সাদাফ থেকে প্রত্যাশা বেশি করে? নিজেকে নিজে প্রশ্ন করছে নূর, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। সন্ধ্যা থেকে রুমে বসে রইল নূর। আর নিচে গেল না। রাত বাজে 10টা। নূরের খুব ঘুম পাচ্ছে, তবে সাদাফের করা প্রশ্ন ভাবতে ভাবতে নূর কখন ঘুমিয়ে গেল বলতেই পারে না। এদিকে সাদাফ সবাইকে বলে দিয়েছে 12টার সবাই ছাদে চলে যাবে, সব প্রিপারেশন করবে। ঠিক 12টার দিকে সাদাফ নূরকে নিয়ে ছাদে আসবে। তাই সবাই সেই প্রিপারেশনের জন্য আগে থেকেই ছাদে গিয়ে বাকি কাজগুলো করে ফেলছে, যাতে নূর টের না পায়। খুব ধীরে সুস্থে সবাই কাজ করছে। এদিকে সাদাফ নূরের রুমের সামনে এসে দাঁড়িয়ে দেখতে লাগল। নূরের রুমের দরজাটা হালকা খোলা।
দরজা একটু ফাঁক করে দেখল নূর ঘুমাচ্ছে। নূরকে ঘুমন্ত অবস্থায় দেখার ভীষণ লোভ জাগল সাদাফের। তাই রুমে ঢুকে দরজা লক করে নূরের সামনে এসে দাঁড়াল। সাদাফ জানে সবাই এই মুহূর্তে ছাদে কাজ করছে, তাই কোনো সমস্যা হবে না। সাদাফ নূরের শিয়রের পাশে এসে হাঁটু ভেঙে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মনে মনে ভাবল, এত তো ছোট নস নূর, তুই আমার অনুভূতি বুঝতে পারিস না কেন? ছোট্ট একটা প্রশ্ন করেছি, তার উত্তরও তুই নিশ্চয়ই খুঁজে পাসনি এখনো। হঠাৎ নূর নড়ে চড়ে উঠল। সাথে সাথে সাদাফের হাত ধরে বুকের মধ্যে নিয়ে নিল। সাদাফের হাত ঠিক নূরের বুকে স্পর্শ করে আছে। সাদাফের অস্বস্তি হচ্ছে। হাত সরাতে চাইলে নূর আরও জোরে চেপে রাখল নিজের স্পর্শকাতর স্থানে। সাদাফ ঘামছে, শরীর শিহরিত হচ্ছে। হঠাৎ টের পেল নূর বলছে, আপনি আমার সাথে আজকে সারাদিন অনেক খারাপ ব্যবহার করেছেন সাদাফ ভাই। নীলা রহমান লেখিকা। আপনার জন্য আমি একটু সেজেছিলাম, আপনি আমার দিকে ফিরেও তাকাননি, বরং আমাকে আর উল্টাপাল্টা কত কথা বললেন। ঘুমন্ত অবস্থায় কথাগুলো ধীরে ধীরে বলছে নূর। সাদাফ একটু ঝুঁকে এসে কথাগুলো শোনার চেষ্টা করল। নূর আবার বলতে শুরু করল। সাদাফ মুচকি হেসে কথাগুলো শুনতে লাগল কান খাড়া করে। নূর আমতা আমতা করে আবার বলল, আপনি আমার কে হন সাদাফ ভাই? আপনি আমার কি হন? আপনি আমার কাছে আসলে আমার এমন লাগে কেন? সাদাফ দুষ্টুমি করে জানতে চাইল, কেমন লাগে নূর? নূর সাদাফের হাত আরও জোরে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, সুরসুরি লাগে। বলেই সাদাফের হাত নিয়েই নূর ওপাশ ফিরল। হাত টান দিলে সময়ের আগে নূরের ঘুম ভেঙে যাবে, তাই সাদাফ বিছানায় উঠে আতশোয়া হয়ে বসে রইল নূরের পাশে। সাদাফেরও কেমন সুরসুর অনুভূতি হচ্ছে। নূর হাত ছাড়ছে না। নীলা রহমান লেখিকা। এভাবে সাদাফ নূরের সাথে শুয়ে রইল। নূরের নিঃশ্বাসের বুকের উঠানামা সাদাফ স্পষ্ট অনুভব করছে। সাদাফের হাত কাঁপতে লাগল ধীরে ধীরে। এমন সময়ে একটি মেয়ের স্পর্শকাতর স্থানে হাত থাকা অবস্থায় একটি পুরুষ মানুষের পক্ষে কতটুকু অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক তা কেবল টের পাচ্ছে সাদাফ।